সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ पंडित 108 শ্রীমৎ অনন্ত দাস বাবাজি মহারাজের সপ্তবার্ষিক তিরোধান তিথি উপলক্ষে 3 দিন যাবৎ রাধাকুণ্ডের বজানন্দ ঘেরাতে অনুষ্ঠান হচ্ছে। গত 23 তারিখে 23-10-2025 শুভ অধিবাস হয়েছে। 24-10-2025 অষ্টপ্রহর নামযজ্ঞ হয়েছে। আর 25-10-2025 তিনার ভান্ডারা অর্থাৎ বিরহ তিথি উপলক্ষে বৈষ্ণব সেবা হয়েছে। এই 3 তিথিতেই 3 ভাবে অনুষ্ঠান করা হয়েছে। এটি হলো গুরু মহারাজের 7তম তিরুভাব দিবস পালন করা হয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষের গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী। আজকের এই দিবসে পরম আরাধ্য শ্রী শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ 78 পণ্ডিত শ্রী শ্রীমৎ অনন্ত দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। গুরু মহারাজের আজকে হল 7ম বার্ষিক বিরহ তিথি। এই উপলক্ষে গত পরশুদিন অধিবাস হয়েছিল, গতকালকে অষ্টপ্রহর নামযজ্ঞ হয়েছে, আর আজকে সমস্ত 7 কুশ ঝাড়া ভান্ডারা হয়েছে। গিরিরাজ গোবর্ধনের 7 কুশি সমস্ত বৈষ্ণবগণ এসেছিলেন। প্রায় 5000 লোকের প্রসাদের ব্যবস্থা হয়েছিল, সবাই প্রসাদ পেয়েছেন। যাই হোক, এবং তৎসঙ্গে দান দক্ষিণা আদিও ছিল, সব হয়েছে। তো আজকে এই পাবন তিথিতে গুরু মহারাজের তিরোধান তিথিতে গুরু মহারাজের জীবন চরিতাবলী সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব আমরা। গুরু মহারাজের পূর্বপুরুষগণ যারা ছিলেন, তারা রাজস্থান প্রদেশের জয়পুরের বাসিন্দা ছিলেন। মহারাজা শত্রুঘ্ন আদিত্য দেবের আহ্বানে তিনার পূর্বপুরুষগণ বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্ভুক্ত ঝালদা থানা জাগরি নামক এক পল্লীতে গিয়ে বসবাস শুরু করেছিলেন। বর্তমানে ওই স্থানটিও ওই ঝালদা থানায় কি বলা হয়, ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত আছে। সেই জাগরি গ্রামে 19 শ্রাবণ 1332 বঙ্গাব্দে ঝুলনো পূর্ণিমা তিথিতে, যাকে আমরা শ্রাবণ পূর্ণিমা তিথি বলি বা রাখি বন্ধন উৎসব তিথি বলি, ওই দিবসে তিনি আবির্ভাব হয়েছিলেন। তিনার পিতার নাম ছিল ব্রজমোহন সিং এবং মাতার নাম ছিল পদ্মাবালা দেবী। সেই জাগরি গ্রামের ব্রজমোহন সিং এবং মাতা পদ্মাবালা দেবীর পুত্ররূপেই শ্রী গুরু মহারাজ আবির্ভাব হয়েছিলেন। যদি ইংরেজি তারিখের কথা আমরা বলি, তাহলে 4 অগাস্ট 1925 খ্রিস্টাব্দে মঙ্গলবার, শ্রবণা নক্ষত্র, মকর রাশি ছিল,
সেই দিনে তিনি আবির্ভাব হয়েছিলেন। মাতা পিতা আদর করে গুরু মহারাজের বাল্যকালের নাম রেখেছিলেন অমূল্য রতন সিং। বাল্যকালে গুরু মহারাজ লেখাপড়া, খেলাধুলা এবং রামায়ণ পাঠ, রামায়ণ নাটক, অভিনয় ইত্যাদি বহুমুখী প্রতিভা তিনার ছিল। রামায়ণ মহাকাব্য এবং রামচরিত্র মানুষ এক কথায় তিনার কণ্ঠস্থই ছিল। তিনতুরি গ্রামে সপ্তম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হয়ে অষ্টম শ্রেণীতে তিনি ভর্তি হলেন। তার কিছুদিন পরেই বিদ্যালয় ত্যাগ করে শুধু রামায়ণ পাঠ আর রামায়ণ পাঠ, অভিনয়, নাটক শুরু করেন এবং বিভিন্ন আসরে বহু সুনাম অর্জন করেছিলেন। অত্যন্ত খ্যাতি লাভ করেছিলেন এই রামায়ণ পাঠের মাধ্যমে। 1349 খ্রিস্টাব্দে মাত্র 17 বৎসর বয়সে তিনার মাতা পিতা অনুরোধে আদর করে তিনাকে দ্বার পরিগ্রহণ করে অর্থাৎ বিবাহ করিয়ে দেন। বিবাহ করেছিলেন পুরুলিয়ার অন্তর্গত গড় জয়পুর গ্রামেতে। তিনি 2 পুত্র এবং 1 কন্যা সন্তান লাভ করেছিলেন। পুত্রদ্বয়ের নাম ছিল মানিকচন্দ্র সিং এবং গৌরাঙ্গ প্রসাদ সিং, আর কন্যার নাম ছিল গীতা দেবী বা গীতা সিং। বিবাহের অল্প সময়ের মধ্যেই ব্যবধানে তিনার পিতা শ্রী ব্রজমোহন পরলোক গমন করেন। একদা এক দুর্গা মণ্ডপে রামায়ণ পাঠ করেন। তখন এক মস্ত বড় কাক এসেছিল গুরু মহারাজের শ্রীমুখ থেকে রামায়ণ পাঠ শ্রবণ করার জন্য। তখন সকল লোকের দৃষ্টি পড়ল ওই কাকের উপরে। লোকজন গুরু মহারাজকে ডেকে বলছেন, অরে অমূল্য রতন, দেখ 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 কত বড় কাক এসেছে, মনে হচ্ছে এক কাক ভূষণ দিয়ে এসেছেন। গুরু মহারাজের পূর্ব নাম, পিতৃপ্রদত্ত নামকে গুরু মহারাজও তখন তাকিয়ে দেখলেন এক বিশাল বড় কাক এসেছে, যেন কাকভূষণ দিয়ে এসেছেন রামচরিত্র কথা শ্রবণ করার জন্য। লোকের চেঁচামেচি শুনে ওই কাকটা তখন উড়ে গেল। অমনি গুরু মহারাজ ভাবে বিভোর হয়ে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। তারপর থেকেই গুরু মহারাজের মনের মধ্যে একটা বিরাট পরিবর্তন আসলো, একটা মানসিক চাঞ্চল্যতা সৃষ্টি হলো। এমন ভাবে মানসিক চাঞ্চল্যতা সৃষ্টি হলো, বেড়ে গেল এই কাক কে, কেন এসেছিল, কেই বা কাক রূপ ধারণ করে এসেছিল, ইত্যাদি ইত্যাদি। তখন সেখানে অনুভূতি এক ব্যক্তি ছিলেন, যার নাম ছিল কমলাকান্ত চক্রবর্তী মহাশয়, পরম বৈষ্ণব। তিনি তখন গুরু মহারাজের নাম সম্বোধন করে বলছেন, হে অমূল্য রতন, এইসব রামায়ণ পাঠ ছেড়ে দিয়ে এখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভজন কর। এই বলে ওই কমলাকান্ত চক্রবর্তী মহাশয় গুরু মহারাজকে একখানা গ্রন্থ দিলেন পড়ার জন্য, যে গ্রন্থের নাম ছিল ভবকূপে জীবের গতি। গ্রন্থখানি পড়লেন, গ্রন্থখানি দেখলেন। এই গ্রন্থ পড়ার পরে গ্রন্থকার যিনি, তার খবর নিতে শুরু করলেন। এই গ্রন্থ কে রচনা করেছেন, উনি কোথায় আছেন, তার সঙ্গে আমি দেখা করতে চাই। গ্রন্থের মধ্যে গ্রন্থকারের নাম লেখা আছে যে উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত রাধাকুণ্ডে ব্রজানন্দ ঘেরাতে 78 শতশীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ এই গ্রন্থ রচনা করেছেন।
এবার গুরু মহারাজ এই গ্রন্থের যে ঠিকানা, সেই ঠিকানা অনুসারে তিনি আসবেন এবং গ্রন্থকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সময়ে গুরু মহারাজ একটা স্কুলে শিক্ষকতা করতেন। ছুটির ব্যাপার আছে, আসতে গেলে 1351 বঙ্গাব্দে বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেছিলেন। সম্ভবত 1359 বঙ্গাব্দে কার্তিক মাসের নিয়ম সভা উপলক্ষে তিনি ছুটি নিলেন আসার জন্য এবং গ্রন্থকারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। যাই হোক, গুরু মহারাজ মথুরায় আসলেন, সেখান থেকে রাধাকুণ্ডে আসলেন। গ্রন্থকার অষ্টোত্তর শতশীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনার মুখ থেকে হরিকথা শ্রবণ করলেন, নিয়ম সেবার পাঠ। 1952 খ্রিস্টাব্দের অগস্ট মাসে শ্রীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজকে শ্রী গুরুদেব শ্রী গুরু পাদ পদ্মে বরণ করে স্বীকার করে তিনার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ লাভ করলেন। কার্তিক ব্রত সমাপ্ত হয়ে গেল। তিনি বললেন, তাহলে আমি আরো কিছুদিন থাকব। কিন্তু আমাদের পরম গুরুদেব কুঞ্জ বিহারী দাস বাবাজি মহাশয় শ্রী গুরুদেবকে তখন নির্দেশ দিলেন, যা না, তুমি এখন গ্রামে ফিরে যাও। তোমার স্কুল জীবন আছে, মাস্টারি করতেছ, স্কুলে ছাত্রদেরকে লেখাপড়া করাও আর হরি নাম প্রেম বিতরণ করো, প্রচার করো। তাই তুমি গ্রামে ফিরে যাও, তোমার দেশের বাড়ি তুমি জাগরিতে ফিরে যাও, নিত্য ভগবানের ভোগ দিয়ে প্রসাদ সেবন করো, নিত্য ভাগবত পাঠ করো। আগ্রহশীল শ্রদ্ধালু ভক্তজন যারা আসবে তুমি তাদেরকে দীক্ষা এবং হরিনাম প্রদান করিবে। এইভাবে পরম গুরুদেব আদেশ দেওয়ার পরে শ্রী গুরুদেব চলে গেলেন জাগরি গ্রামে। সেখানে গিয়ে হরিনাম প্রেম প্রচার করতে শুরু করলেন। এর 2 বছর পরে সখীচরণ দাস দাদাজি গুরুদেবের কাছ থেকে প্রথম দীক্ষা নিয়েছেন। তারপরে প্রেমানন্দ দাসজি, তারপরে আরো অনেকেই পরপর দীক্ষা নিতে শুরু করলেন। দীক্ষা ভগবত কথা হরিনাম সংকীর্তনের মাধ্যমে ধীরে ধীরে গুরু মহারাজের হৃদয়ের মধ্যে এক বিশাল বৈরাগ্যের উদয় হয়ে গেল। তাই তিনি মধ্যে মধ্যে পরম গুরুদেব অষ্টোত্তর শতশীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের নিকটে পত্র লিখতেন। কি বলে লিখতেন? বাবা মহারাজজি, আমি সংসার ত্যাগ করে বাবাজি হয়ে রাধাকুণ্ডে বাস করে ভজন করতে চাই, আপনি অনুমতি দিন, আমি সংসার ত্যাগ করে চলে আসব। কিন্তু পরম গুরুদেব চিঠির উত্তর লিখে পাঠাতেন, এখন নয়, আরো কিছুদিন সংসারে থাকো। যতদিন পর্যন্ত তোমার মাতৃদেব প্রকট লীলায় আছেন ততদিন পর্যন্ত তুমি সেখানেই থাকো। মাতৃদেব প্রকট হওয়ার পর তুমি আসিও। ততদিন তুমি মায়ের যত্ন করো, মায়ের সেবা করো। প্রয়োজন বোধে মধ্যে মধ্যে তুমি আসো, এসে রাধাকুণ্ডে 1 মাস 2 মাস বাস করো, আবার যাও। বিশেষ করে নিয়ম সেবা কার্তিকী মাসে। আর যদি সম্ভব হয় তাহলে তোমারই জন্মস্থানে, তোমারই জাগরি গ্রামেতেই তুমি হরি মন্দির স্থাপন করো, রাস মঞ্চ নির্মাণ করো, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞ অনুষ্ঠান, ভাগবত পাঠ, গীতা পাঠ ইত্যাদি করে ধর্ম প্রচার করে মানুষকে ধর্মপথে অগ্রসর করো। মানুষকে ভক্ত জীবন দান করে ভক্ত বানাও, সেই ভক্তদেরকে নিয়ে নাম যজ্ঞ করো। আমি বিবিধ অনুষ্ঠান করার আদেশ তোমাকে দিচ্ছি। বেশ কিছুদিন পরেই গুরু মহারাজের মাতৃদেব বিয়োগ হয়ে গেলেন। তারপরে তিনি সংসার ধর্ম ত্যাগ করে রাধাকুণ্ডে ব্রজানন্দ ঘেরাতে এসে পরম গুরুদেব শ্রীকুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের চরণ তলে নিপতিত হয়ে গেলেন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আর আমি যাব না, সংসার ত্যাগ করে দিয়েছি, আপনি আমাকে বাবাজি বেশ দিয়ে আমাকে এখানে রাখুন,
আমি রাধাকুণ্ডে থেকেই ভজন করতে চাই। যাই হোক, অতঃপর 14 আশ্বিন 1375 বঙ্গাব্দ আশ্বিন শুক্লপক্ষ শারদীয় দুর্গা নবমীতে, ইংরেজি তারিখ হল 30/9/1968 খ্রিস্টাব্দ, সোমবারে এই শ্রী গুরু প্রদত্ত, পরম গুরুদেব প্রদত্ত সেই বিরক্ত ভেষ, যেটা বাবাজি ভেষ বলা হয়, সেই ভেগ ধারণ করলেন গুরু মহারাজজি। সেই সময়ে পরম গুরুদেব ভেগ ধারণের পরে তিনার নাম দিয়েছিলেন শ্রী অনন্ত দাস, যে নামে সবাই এক নামে চিনেন, অনন্ত দাস। শ্রী গুরুর নির্দেশে প্রায় 2 বৎসর গুরুদেব মানে পরম গুরুদেবের নির্দেশে শ্রী গুরুদেব কি করলেন, 2 বৎসর বৃন্দাবনে থেকে লেখাপড়া করলেন। কি লেখাপড়া করলেন? শ্রীমৎ জীব গোস্বামী পাদের লেখা শ্রী হরিনাম অমৃত ব্যাকরণ অধ্যয়ন করলেন, যাকে আদ্য মধ্য উপাধি লাভ করলেন। অতঃপর রাধাকুণ্ডে ফিরে আসলেন, ব্রজানন্দ ঘেরায় গুরুগৃহেতে বাস করতে আরম্ভ করলেন। তৎকালে রঘুনাথ দাস গোস্বামীর যে সমাধি আছে, সেই সমাধির সেবা কাজে নিযুক্ত ছিলেন ভাগবত দাস বাবাজি মহারাজ। তিনার অনুগতি থেকে গুরু মহারাজ নতুন ভাবে শুরু করলেন শ্রীমদ ভাগবত অধ্যয়ন। তার স্বহস্তের লিখিত একটি রুটিন ছিল, লিপিবদ্ধ, মানে প্রতিদিন উনি কখন কি কি করবেন একটা রুটিন তৈরি করেছেন, রুটিন অনুসারেই তিনি ভজন করিতেন, সেটা পাওয়া গেল। বৈরাগ্যের প্রথম অবস্থায় বেশি সময় ঘুমাইয়া কাটাইতে নাই, তাই শেষ রাতে তিনি প্রতিদিন 3টার সময় শয্যা ত্যাগ করতেন, শৌচাদি কার্য সমাপ্ত করে প্রতিদিন রাধাকুণ্ডে স্নান ক্রিয়া করতেন। তারপরে গুরুবাষ্টক পাঠ, বৈষ্ণব বন্দনা, সখী মঞ্জুরিগণের বন্দনা, ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত ভাগবতের শ্লোক অধ্যয়ন মুখস্থ করা কাজ। 7টার পরে শ্রী গিরিধারীর পূজা অর্চনা করা। 9টা থেকে 1 ঘন্টা ব্যাকরণ, 9টা থেকে 10টা 1 ঘন্টা ব্যাকরণ অধ্যয়ন করা। 10টা থেকে 11টা 1 ঘন্টা ব্রজবাসীদের ঘরে গিয়ে মাদুকরি করে রুটি আনা। 12টার সময় প্রসাদ পেয়ে একটুকু বিশ্রাম। তারপরে দুপুর 1টা হইতে আবার সেই ব্যাকরণ অধ্যয়ন শিক্ষা আরম্ভ করলেন। বিকাল 3টা হইতে শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ। তারপরে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শ্রী রাধাকুণ্ডের শ্রী গোবিন্দ মন্দিরে শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ পরিবেশন পাঠ করতেন। সন্ধ্যা 7টা হইতে 7টার পরে শ্রী দীনশরণ দাস বাবাজি মহাশয়ের নিকটে বসিয়া মঞ্জুরি রসতত্ত্ব কথা শ্রবণ এবং আস্বাদন করিতেন। রাত্রে 8টায় শ্রীকুণ্ডের তীরে বসে তিনি হরিনাম সংকীর্তন করিতেন। হরিনাম সংকীর্তন করে তারপরে অবশেষে শ্রী রাধাকুণ্ড পরিক্রমা করে বিশ্রাম দিতেন। ইত্যাদি ছিল তিনার নিত্য নিয়মের সূচিপত্র, কর্মসূচি। প্রতিটি একাদশী আদি ব্রত সব নির্জলা উপবাস করিতেন। এইভাবে অখণ্ড 4 বৎসর নিয়ম পালন করেছেন। প্রতিদিন ভোরবেলা উঠে গিরিরাজ পরিক্রমা করলেন, আরো 4 বৎসর নিয়ম করে। একদিনও বাদ দিলেন না। ঝড় বৃষ্টি তুফান, রুদ্র গরম ঠান্ডা শীত সবকিছুর মধ্যে এইভাবে ভজনের গভীর মনোনিবেশে তাকে সাধন রাজ্যের ভজন রাজ্যের সুউচ্চ স্তরে পৌঁছিয়ে দিয়েছিলেন, যার কারণে তো এত সুনাম ধন্য 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে আমাদের গুরু মহারাজ। যাই হোক, অতঃপর তিনি বৈষ্ণব দর্শন শাস্ত্র অধ্যয়নের মানুষে শ্রী বৃন্দাবনের কেশিঘাটে
নিবাসী পণ্ডিত কৃষ্ণ চরণ দাস বাবাজি মহারাজের নিকটে যান। অর্থাৎ হরিনামমৃত ব্যাকরণ সম্পূর্ণ হওয়ার পরে বৈষ্ণব দর্শন শাস্ত্র অধ্যয়ন করার জন্য যান। তাহার কৃপায় তিনি বৈষ্ণব দর্শন শাস্ত্র অধ্যয়ন করেন, আর তার সাথে সাথে রাগানুগা মার্গের ভজন রহস্য এবং মঞ্জুরি ভাবে সাধনের প্রক্রিয়া বিশেষভাবে জ্ঞান লাভ করেছিলেন। শ্রী ব্রজমণ্ডলে তখন একজন নবীন পাঠকের মধ্যে অন্যতম পাঠক ছিলেন আমার এই শ্রী গুরু মহারাজ, অষ্টোত্তর শত শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। ভজনানন্দী সজ্জনগণ দাদু মহারাজের কাছে গিয়ে অনুরোধ করতেন, তোমার এই শিষ্য নবীন পাঠক অনন্ত দাসকে এখন ব্যাস গদ্দিতে বসার আদেশ করুন, সে ব্যাস গদ্দিতে বসে পাঠ করুক। অবশেষে পরম গুরুদেব অষ্টোত্তর শত শ্রীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের নির্দেশে শ্রী গুরুদেব গোবিন্দ মন্দিরে সর্বপ্রথম ব্যাসাসনে বসে পাঠ শুরু করেছিলেন। সম্ভবত 1972 সালে অথবা 1973 সালের প্রথমে তিনি ব্যাস গদ্দিতে বসে পাঠ শুরু করেছিলেন। অতঃপর ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে তিনি হরিকথা পরিবেশন করেছিলেন। 1975 খ্রিস্টাব্দে আমাদের পরম গুরুদেব শ্রী কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ বললেন, গুরুদেবকে সম্বোধন করে ডেকে বলছেন, হে অনন্ত দাস, শুধু ভাগবত ব্যাখ্যা করলেই হবে না, গোস্বামীগণের টিকা টিপ্পণী সহ সম্পূর্ণ গ্রন্থ রচনা করতে হবে, প্রকাশ করতে হবে, তবেই তো পণ্ডিত। যাও বৃন্দাবনে বসে বসে পাঠ করো আর গ্রন্থ লিখো, গ্রন্থ রচনা করো। গোস্বামীগণ সংস্কৃতি টিকা করে গিয়েছেন, তার বাংলা অর্থ ব্যাখ্যা করে দাও। পরম গুরুদেবের আদেশ পেয়ে শ্রী গুরুদেব তখন কি করলেন, রাধাকুণ্ড হইতে আবার বৃন্দাবনে চলে গেলেন এবং বৃন্দাবনের জয়সিং ঘেরায় রাধারমন মন্দিরে বসে তিনি আরম্ভ করলেন গ্রন্থ রচনা। সেই সময়ে শ্রাবণ মাসের শুক্লা তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত 13 দিন ব্যাপী ঝুলন যাত্রা, ঝুলন যাত্রা উপলক্ষে আবার গুরু মহারাজের পাঠ আছে, ওখানে পাঠও করো, আবার তুমি গ্রন্থ রচনা করো। ইতিমধ্যে সংবাদ গিয়ে পৌঁছিল বৃন্দাবনে যে পরম গুরুদেব অর্থাৎ কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থতার সংবাদ পেয়ে তখন গুরু মহারাজের মন বড় বিচলিত হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ একটা টাঙ্গা ঘোড়ার গাড়ি করে তিনি কি করলেন, তাড়াতাড়ি বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যখন পরম গুরুদেবকে প্রণাম করলেন শ্রী গুরুদেব, ওনাকে দেখেই পরম গুরুদেব অর্থাৎ কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ তখন বলছেন, আরে তুমি এখানে কেন? পরিষ্কারভাবে বলছেন, গুরু মহারাজকে বলছেন, তুমি এখানে কেন? গুরু মহারাজ তখন আস্তে আস্তে বলছেন, আজ্ঞে আপনার অসুস্থতার সংবাদ পেয়ে আর থাকতে পারিনি, তাই আপনাকে দেখতে এসেছি। পরম গুরুদেব তখন একটু রেগে গেলেন, তুমি আমাকে দেখতে এসে তুমি ডাক্তার নাকি? পরম গুরুদেব কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ গুরুদেবকে কিভাবে শাসন করছেন, তুমি আমাকে দেখতে এসেছো বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে, তুমি কি ডাক্তার? তোমাকে যে সেবার কাজ দিয়েছি তুমি সেই সেবা করো। অর্থাৎ তোমাকে আমি ভাগবত পরিবেশনের কথা বলেছি, ভাগবত গ্রন্থ রচনার কথা বলেছি, অতএব তুমি জয়সিংহারায় যাও, বৃন্দাবনে ঝুলন লীলা চলতেছে, ভাগবত পাঠ করো আর গ্রন্থ লিখো। তুমি তো ডাক্তার নয়, তুমি আমাকে দেখতে কেন এসেছো? যেন কোনো অনিয়ম না হয় আদেশ দিন। অতঃপর গুরু মহারাজ পরম গুরুদেবকে দণ্ডবত প্রণাম করে তিনি শ্রী বৃন্দাবনে চলে যান।
অতঃপর 1976 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর 1383 বঙ্গাব্দের 15 অগ্রায়ণ শুক্লপক্ষ বুধবার মুক্ষদা একাদশী দিনে সংবাদ গিয়ে পৌঁছিল গুরু মহারাজের নিকটে। কি? হে অনন্ত দাস, তোমার গুরুদেব, তোমার গুরু মহারাজ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ খুবই অসুস্থ, তুমি তাড়াতাড়ি রাধা কুণ্ডে যাও। গুরু মহারাজ যখন পরম গুরুদেবের অসুস্থতার কথা শুনলেন, সঙ্গে সঙ্গে একটা টাঙ্গা গাড়িতে চড়ে তিনি রাধা কুণ্ডে প্রবেশ করলেন। কিন্তু রাধা কুণ্ডে প্রবেশের পথেই দেখবেন কুণ্ডেশ্বর মহাদেব মন্দির আছে। আর কুণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের সামনে আসার পরেই শুনতে পেলেন কি, দুপুর 2:40 পরম গুরুদেব অর্থাৎ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গেছেন, চলে গেছেন। এই সংবাদ পাওয়া মাত্রই শ্রী গুরুদেবের মনের মধ্যে এমন একটি নির্বেদ উপস্থিত হয়েছিল যে তিনি টাঙ্গা ঘোড়ার গাড়ি থেকে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। কতটা ভালোবাসতেন তিনি চিন্তা করেন। পরবর্তীকালে যথাচিত মর্যাদার সহিত বিরহ উৎসবাদি সব সম্পূর্ণ করলেন। অতঃপর গুরু মহারাজের গভীর ভাবে মনোনিবেশ করে গ্রন্থ প্রকাশ করতে আরম্ভ করলেন। গুরু মহারাজের প্রথম গ্রন্থই হল বৃহৎ ভাগবতামৃত 2 খণ্ডে, তারপরে রসদর্শন গ্রন্থ, তারপর রাধারস সুধানিধি, তারপরে বিলাস কুসুমাঞ্জলি, তারপরে স্তুবাবলী 2 খণ্ড, তারপরে প্রেম ভক্তি চণ্ডিকা প্রার্থনা, তারপরে নিত্যানন্দ মহিমা, তারপরে সাধ্য সাধন তত্ত্ব, তারপর সাধন ভক্তি ও তার মহিমা, তারপরে উৎকল মল্লিকা, তারপরে গীত পঞ্চকম, তারপরে মাধুর্য তত্ত্বজ্ঞান, তারপরে ভ্রমর গীতি, তারপরে শ্রী শ্রী গৌর গোবিন্দ অষ্টকালীন লীলা স্মরণ পদ্ধতি, অতঃপর কৃষ্ণ কর্ণামৃত, তারপরে রাধা কুণ্ডের মহিমা নামক গ্রন্থ ঐতিহ্য। অতঃপর রচনা করলেন প্রয়োজন তত্ত্ব প্রেম, তারপরে রচনা করলেন 3 বাঞ্ছা, তারপরে রচনা করলেন মাধুর্য কাদম্বিনী ও রাগ বর্তন চন্ডিকা, অতঃপর রচনা করলেন শিক্ষাষ্টকমের ব্যাখ্যা, তারপরে রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব, তারপরে গুরু কৃপা হি কেবলম 2 খণ্ড গুরু কৃপা, অতঃপর ভ্রমর গীতি রচনা করলেন, তারপর শ্রীমতী রাধারানী অষ্টোত্তর শতনামের সূত্রম রচনা করলেন, অতঃপর ভক্তি রস প্রসঙ্গ, তারপরে গুরুতত্ত্ব বিজ্ঞান, ভক্ততত্ত্ব বিজ্ঞান, তারপরে ভাগবত তত্ত্ব বিজ্ঞান, তারপরে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, তারপর রাধা তত্ত্ব বিজ্ঞান, তারপরে ভক্তি তত্ত্ব বিজ্ঞান, তারপরে নাম তত্ত্ব বিজ্ঞান, তারপরে রাগানুগা ভক্তি তত্ত্ব বিজ্ঞান, তারপরে প্রেম তত্ত্ব বিজ্ঞান, তারপরে সংক্ষিপ্ত অর্চন পদ্ধতি, এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গ্রন্থ রচনা করেছিলেন। আমি তো মাত্র 35টি গ্রন্থের নাম আপনাদের নিকটে তুলে ধরলাম। এইভাবে একের পর এক প্রায় 35টি গ্রন্থ, অধিক গ্রন্থ রচনা করে, অতঃপর সাধুমুখে হরিকথা শেষে রচনা হলো। এইভাবে অনেক অনেক গ্রন্থ, তার মধ্যে বাংলা, হিন্দি, ইংলিশ 3 ভাষাতে রচনা হয়েছিল। শ্রী শ্রী রাধাকুণ্ডের মহান্ত পরম্পরা অনুসারে যদি আমরা গণনা করি, তাহলে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্যি রঘুনাথ দাস গোস্বামী হইতে আরম্ভ করে 34 নং মহান্ত ছিলেন শ্রী সচিনন্দন দাস বাবাজি মহারাজ। 1994 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস হইতে পণ্ডিত শ্রীমৎ অনন্ত অর্থাৎ গুরু মহারাজজি এই রঘুনাথ দাস গোস্বামী গদ্যি মহান্ত পদে আসীন হয়েছিলেন। 1994 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস হইতে গুরু মহারাজ অর্থাৎ অষ্টোত্তর শত ছিল অনন্ত দাস বাবাজি মহারাজ রাধা কুণ্ডের মহান্ত পদে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দিতে বসেছিলেন।
এবং তিনি এক নাগালে বহু বৎসর করেছিলেন। তাহলে গুরু মহারাজ ছিলেন 35তম মহান্ত। রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী পাদ্যের গদ্যের গণনায় 35তম মহান্ত ছিলেন আমাদের এই গুরু মহারাজ। এবং তিনি 1994 থেকে আরম্ভ করে 2058 পর্যন্ত সুদীর্ঘ 25 বৎসর এক নাগারে এই রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্যের মহান্তর গুরুতর ভার আসন গ্রহণ করে গদ্যকে অলঙ্কৃত করেছিলেন, গদ্যকে সুরক্ষিত করেছিলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে সুরক্ষিত করেছিলেন। এবং কি রঘুনাথ দাস গোস্বামী পাদের নামে যে লেখা 300 বিঘা জমি, এগুলি স্থানীয় লোকেরা অনেকে দখল করে নিয়েছিল, সেইগুলাকে সুরক্ষিত করেছিলেন। তিনি আসনে উপস্থিত হয়েই সাধু গুরু বৈষ্ণব সেবার ক্রম বিকাশ করেছিলেন, ক্ষেত্রের প্রয়োজনীয় জিনিস তৈরি করেছিলেন, অন্নদান, বস্ত্রদান, বাসস্থান, সংস্কৃতি শিক্ষা, সুচিকিৎসা, পঞ্চমুখী যোজনার কাজ শুরু করেছিলেন। যে সমস্ত মন্দির জীর্ণ শীর্ণ হয়ে গেছিল সেইগুলোকে পুনর্সংস্কার কাজে তিনি লেগেছিলেন। 1995 খ্রিস্টাব্দে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের নামাঙ্কিত অনুসারে গ্রন্থাগার ব্রজানন্দ ঘেরা স্থাপন করেছিলেন, যা পণ্ডিত সমাজের বৈষ্ণবগণের বৈষ্ণব সাহিত্য গবেষণাকারীর একটা বিশাল আদর্শ গ্রন্থকার রূপে স্বীকৃতি হয়েছিল। 2009 খ্রিস্টাব্দে শ্রী গুরু মহারাজের অনুমতি ক্রমে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মায়াবতীর প্রচেষ্টায় রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পঙ্কজ কাদা তুলে কুণ্ড সংস্কার করেছিলেন। মহন্তজির হৃদয়ে, গুরু মহারাজের হৃদয়ের মধ্যে 4টি বাঞ্ছা ছিল। প্রথম বাঞ্ছা হলো শ্রী গ্রন্থ মন্দির স্থাপন, গ্রন্থাগার তৈরি। দ্বিতীয় ছিল রাধাকুণ্ডের মধ্যে বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করা। তৃতীয়টা ছিল ছত্রে অন্ন ব্যঞ্জন দান করা। আর চতুর্থ ছিল ভক্ত নিবাস স্থাপন করা। এই সকল বাঞ্ছাই গুরু মহারাজের পূর্ণ হয়েছিল। তিনি 1968 খ্রিস্টাব্দ হইতে 2018 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 50 বৎসর রাধাকুণ্ডে বাস করে শ্রী রূপ সনাতনের ভাবধারাকে প্রচার করেছিলেন এবং জগৎবাসীকেও তিনি গুরু গৌরাঙ্গের রাধাদাস্য ভাব দান করেছিলেন। গৌর সুন্দরের সেই রাধাদাস্য ভাব প্রদান করেছিলেন। এইভাবে একদিন বিদায় নেওয়ার পালা তিনার এসে গেল। 24 কার্তিক 1425 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি তারিখ হলো 11 ইংরেজি 2018 খ্রিস্টাব্দে রবিবারের শুক্ল চতুর্থী তিথিতে প্রাতঃকালে প্রভাতে মঞ্জুরি স্বরূপে স্বামিনী বিশ্বভানু নন্দিনীর নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন শ্রী গুরু মহারাজজি। এটি হলো আজকের তিনার সেই তিথি। তাই আজ আমরা সেই তিথি অনুসারে তিনার জীবনী বলি, চরিত্রাবলী কিঞ্চিত আস্বাদন করলাম। যেহেতু আজকের এই তিথিতে ইনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, তাই গুরু মহারাজের জীবনী চরিত্রাবলী সংক্ষেপে আলোচনা করলাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। परम गुरुदेव की जय, श्री गुरुदेव की जय, श्री गुरु महाराज सप्तम वार्षिक विरह तिथि की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि हरि बोल।